জমিদার নীলাম্বর রায়ের বাগান বাড়ি। শহরের উপকণ্ঠে জনবসতির অনতি দূরে অপেক্ষাকৃত নির্জন স্থানে অনেক শখ করে এই বাগান বাড়ি করিয়েছেন জমিদারবাবু। খোদ ইটালি থেকে সাদা মার্বেলের মূর্তি এনে বাগানের আনাচে কানাচে সাজিয়েছেন তিনি। তবে কতদিন আর এই স্থান এরকম নির্জন থাকবে তা জানা নেই, কারণ শোনা যাচ্ছে এই বাগান বাড়ির সামনে দিয়েই নাকি তৈরি হবে শহরে পৌঁছানোর নতুন রাস্তা, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। ভাগ্য সুপ্রসন্ন হলে এ বাড়ি হয়তো ভাঙা পড়বে না, কিন্তু এর বাগানের এমন প্রাকৃতিক শোভা থাকবে না আর। নাচমহলের ঘরে বসেও এইসব কথাই মনে মনে ভাবছিলেন জমিদার রায়। আজ অনেক দিন পর সপ্তাহান্তের মজলিস বসেছে এই বাড়িতে। বন্ধুদের সাথে কিছু পানাহার, গল্পগুজব আর ওস্তাদি গান, এইটুকুই পঞ্চাশোর্ধ্ব অকৃতদার জমিদার রায়ের অবসর যাপন। কিন্তু আজ আসর শুরু হতে এত দেরি হচ্ছে কেন? বেয়ারার হাতে দুবার তলব পাঠানোর পরেও গায়িকা মুন্নি বাই আসরে আসছে না এখনো। এদিকে বন্ধুদের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটছে, চাপা গুঞ্জন আর কিছু অস্থিরতাও লক্ষ্য করছেন জমিদার মশাই। না, আর অপেক্ষা করতে না পেরে নিজেই আসর ছেড়ে মুন্নিবাইয়ের ঘরের দিকে পা বাড়ালেন তিনি। একবার সচক্ষে দেখে আসা দরকার কিসের জন্য এত দেরি। কিছুটা রাগ, বিরক্তি আর বেশ খানিকটা উত্তেজনা মাথায় নিয়ে মুন্নিবাইয়ের ঘরের দরজায় ঠেলা দেন জমিদার রায়। হালকা ঠেলাতেই খুলে যায় দরজা। রায়মশাই অবাক হয়ে দেখেন ঘরের ভেতরে কেউ কোথাও নেই। শুধু ঘরের মাঝে গালিচার ওপর বসে রয়েছে প্রমাণ মাপের একটি শ্বেত পাথরের অপূর্ব সুন্দর নারী মূর্তি। শুরু হচ্ছে আমাদের আসরে আজকের গপ্প। তার আগে আমাদের চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করুন আর কমেন্ট আর লাইকটা করতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। শুরু হচ্ছে আজকের গপ্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রহস্য। আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর, বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেন না। উগ্র বৈশিকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে, সে কৌশলও জানা আছে। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, নানান রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে জমিয়ে। অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন, আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি। সেই বন্ধুটি বলতে শুরু করলে, সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে দিন 4-5 ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে আর মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল, ওর বাড়ি ছিল বেলঘরেতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, লম্বা লম্বা কথা বলতো, চালবাজির অন্ত ছিল না। তাহার আমার সঙ্গে খুব বনতো। এই জন্যই যে আমি নিজেও একজন দস্তুর মতো চালবাজ ছেলে ছিলাম তখন।
সেসব কথা ভাবলে এখন হাসি পায়। হ্যাঁ, তারপর যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হওয়ার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনেই গেলুম, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো, কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়িতে থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায় রে সেসব দিন, এই রোদ, এই মেঘ, তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক। হ্যাঁ, যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলায় বেরিয়ে পড়লুম। হ্যাঁ, এমন জায়গায় ভদ্রলোকে থাকতে আছে। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হেঁটে আসছি কলকাতা মুখে। দিব্যি ফুটফুটে জ্যোৎস্নার রাত, মাঝে মাঝে এক আধখানা মোটর গাড়ি দ্রুত বেগে চলে যাচ্ছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি। হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না। হ্যাঁ, একটু বিশ্রাম নেওয়া দরকার। ডাইনে বাঁয়ে চাইতে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি মতো দেখে মনে হলো এর মধ্যে ঢুকলেই তো হয়। তার মধ্যেই ঢুকে পড়লুম। বাইরে থেকে দেখেই আমার মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না। আছে হয়তো এক আধটা উড়ে মালি, তাকে দু চারটে পয়সা দিলেই বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে। এখন নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে, নিশ্চয়ই তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাত্রে পুকুরের বাঁধানো ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো না, এ বাগানে লোকজন কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাঁকরের পাথরগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি। আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এই বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময়ে এ বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকখানি ইঁটে পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি, দু একটার হাত ভাঙা, নাক ভাঙা, এমন অনেক অপসরী মূর্তি আছে এই বাগানের এদিকে ওদিকে। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, বুক দেখা যাচ্ছে, কোনোটার মুখ আবার ঝোপের আড়ালে ঢাকা পড়েছে। একটু দূরে গিয়ে বাঁ দিকে চওড়া একটা পথ ছিল, তাই ধরলুম। পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আমি আশা করেছিলাম তা এ নয়। অনেক কালের পুরনো পুকুর, বাঁধানো ঘাট একসময় ছিল, এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় একটা ফাটল ধরেছে। ঘাটের দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না ওই সিঁড়ির সাহায্যে। এই রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না। ঘাটের থেকে কিছুটা দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতেই
কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপ্সরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, সেটার দিকেই ঘুম ভেঙে প্রথম আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ মূর্তিটা বুঝি অন্য কি একটা কাজ করছিল, বা অন্য দিকে অন্যভাবে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙেই স্পষ্ট দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল, আর আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে। আমার সমস্ত শরীর যেন অবশ, ভারী। তখনও মনে হলো আমার ঘুমের ঘোর কাটেনি। রাস্তা দিয়ে হাঁটবার ইচ্ছেও নেই মোটে। কি আর করি, আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম। শোয়া মাত্রই আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে। ওই মূর্তিটা কি করতে যাচ্ছিল? আমাকে ঘুম থেকে উঠতে দেখে কি করতে করতে ও হঠাৎ সামলে গেল? অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমেই অচেতন হয়ে পড়েছিলাম। আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে। ফুটফুট করছে জ্যোৎস্না চারিদিকে। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতের আগাছার জঙ্গলে। কিন্তু ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন এ বাগানে যা ছিল এখন তা নেই। কোথায় কোথায় কি একটা যেন পরিবর্তন হয়ে গিয়েছে এই বাগানের। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এই ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল তা এখন যেন নেই। কি একটা বদল হয়ে গিয়েছে। অথচ কি সেই বদল সেটা বুঝতে পারছি না। কি বদলে গেল হঠাৎ? আমার চোখ পড়ল সামনের দিকে। চোখ ভালো করে মুছে নিলাম। হ্যাঁ, পরিবর্তনটা ওখানেই হয়েছে যেন। আগে যা ছিল এখন তা নেই। কিন্তু কিন্তু কি পরিবর্তন? কি বদলে গেল? কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটেছে, সঙ্গে সঙ্গে সারা দেহে আমার বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট আর অবশ করে দিল। আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিটার ওপর বসানো সেই অপ্সরী মূর্তিটা কোথায় গেল? বেদিটা এখন খালি পড়ে আছে। সেই মূর্তিটা নেই।
প্রথমটা প্রথমটা যেন আমার বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপ্সরী মূর্তিটা ছিল, না না অন্য জায়গায় ছিল? হয়তো আমি ভুল দেখেছিলাম। কিন্তু তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল? না না, কিন্তু কিন্তু ওই যে সেই সেই অপ্সরী মূর্তিটা তো তখন অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম ওই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল। না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে ওকে দেখলাম কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেশ মনে আছে। প্রথম এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়ে। আমার দিকেই ওর পাশ ফেরানো ছিল। এও ভাবলাম, আমার তো মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে, না এদেশেই তৈরি হয়? ঘুমোবার আগে আমি এই সবই ভাবছিলাম। এত সব করে একেবারে ভুল হয়ে যাবে? কিন্তু কিন্তু তা যদি না হয়, তবে সেই অপ্সরী মূর্তিটাই বা যাবে কোথায়? এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটাকে? চোর? চোরে নিয়ে গেল? তাই যদি হয়, এতকাল এই বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলে না, আর আজ একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনে বেঞ্চিতে, আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে? না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না, আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি বাকি নেই। হে বাগানে আর শুয়ে থাকার দরকার নেই। আস্তে আস্তে আমি কলকাতা মুখো হাঁটা দিই। যেমনই এই কথা মনে আসা, অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। পুকুর ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি, এমন সময় আবার অবাক হয়ে আমি দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপরেই ওই আমলকি গাছের তলায় যে স্ট্যাচুটা ছিল, সেটাই বা কই? সেটার একটা হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। মূর্তিটা কোথায়? মনে কেমন যেন সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখলুম, কত মূর্তি ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে, আড়ালে আবডালে। সাদা পাথরের মূর্তিগুলো ফুটফুটে জ্যোৎস্নায় যেন ঝকঝক করছিল। এখনো তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্রই আছে, কিন্তু কই সেই অপ্সরী মূর্তিগুলো তো একটাও নেই। এক রাত্রে কি বাগানের সব মূর্তি চুরি হয়ে গেল? এই রাত্রিটার জন্যই কি চোর ওত পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো আমি চারিদিক চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম যে ঘুম ভেঙে উঠে আমি যে ভেবেছিলাম বাগানের কোথায় কি একটা পরিবর্তন হয়েছে, সেটা হলো এই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়ে গেছে আমার ঘুমের মধ্যে।
ততক্ষণে আমি পায়ে পায়ে গিয়ে পুকুরের বাঁধা ঘাটের ওপরটায় দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর আমার ডোল দিয়ে উঠল ভয়ে, বিস্ময়ে। বাগানের সব অপ্সরী মূর্তিগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার করছে। কিন্তু কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, সেগুলো কিন্তু জীবন্ত হয়ে ওঠেনি। অমনি পাথুরে আড়ষ্ট ভাবেই মূর্তি রূপেই সাঁতার দিচ্ছে। আমি প্রশ্ন করলাম, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমার মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা। সে দৃশ্য আজও দেখছি যেন আমার চোখের সামনে। মাঝে মাঝেই যেন দেখি। দেখুন, বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে। আমি কাউকে বলিও না বিশ্বাস করতে। আমি বললাম, বলছি সিদ্ধি খেয়েছিলেন নাকি ওই বন্ধুর বাড়ি বেলঘড়েতে? বা আমি ওসব ছুঁতাম না তখন, এখনো ছুঁই না। বিশ্বাস করুন আমার কথাটা। আমি রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। বললাম, তারপর কি হলো? বন্ধু আবার বলতে আরম্ভ করলেন, তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি যেন পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব এসব কি? আমার বেশ মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল। চাঁদ তখন ওই গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে। সেই ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত, অবিশ্বাস্য, অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা, বড় বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার আমার মাথা ঘুরে গেল যেন। নিজের ওপরই কেমন একটা অবিশ্বাস হতে লাগলো। সেখান থেকে আমি মারলাম টেনে এক ছুট, একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে 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 যখন পৌঁছেছি, তখন আমার মনে হলো আমি অবশ্য হলপ করে বলতে পারবো না সত্যি কিনা, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। সেই হাসির একটি ঢেউ যেন আমার কানে এসে লাগলো। ও পরক্ষণেই আমি একেবারে দৌড়ে বারাকপুর ট্রাঙ্ক রোডের ওপর এসে পড়লাম। এক মিনিট, এখানে আমার একটা প্রশ্ন আছে। এবার আপনি যা প্রশ্ন করবেন তা আমি জানি। সেখানে আর আমি গিয়েছিলাম কিনা, তাই তো? হ্যাঁ, গিয়েছিলাম। পরদিনই গিয়েছিলাম, এবং একা নয়, 3টি বন্ধু সঙ্গে করে। গিয়ে কি দেখলাম জানেন? গিয়ে দেখলাম একটা পুরনো ভাঙা বাগান বাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, আর অনেকগুলো হাত ভাঙা, নাক ভাঙা,
অপসরী পুতুল এদিকে ওদিকে বনে জঙ্গলের আড়ালে পাথরের বেদির উপর দাঁড় করানো। কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ ওই 3 বন্ধুর মধ্যে একজন আমায় ডাক দিলে। ওই ঘাটের ওপরে আমলকি তলায় যে হাত ভাঙা মূর্তিটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এই বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনই মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই। ভালো করে পরীক্ষা করে দেখা গেল, না, কোথাও ছেঁড়া নেই। অথচ আমি হলপ করে বলতে পারি এই মূর্তিটাও কাল জলে নেমেছিল। অন্তত এ বেদিটা আমি কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। আমার বন্ধুরা বললে, তাহলে বিচুটি গাছটা এমন থাকে কি করে? এ জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি তো গাছটা গজায়নি। ওদের যুক্তি অকাট্য জানি, কিন্তু কি বা উত্তর দেব ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজেরই ওপর। শুনলেন আজকের গপ্প রহস্য, রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2 বন্ধুর চরিত্রে শুভম মুখার্জি এবং ডক্টর মনসিত জানা। 3য় বন্ধুর চরিত্রে দেবজিৎ জানা। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা ও স্বস্তিক সরকার। স্ক্রিপ্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়া সামলেছেন সৃজন সাহা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। তত্ত্বাবধানে, পরিচালনায় ও পরিকল্পনায় ডক্টর মনসিত জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।